ওকে, সো হ্যালো এভরিওয়ান। আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবার, এবং সব কিছু ক্লিয়ার কিনা জানান। কই জয়েন হয়েছি না তো, এখন হয়েছে। ওকে, সো হ্যালো এভরিওয়ান। আমাকে ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা রাইট নাও সেটা একটু বলেন। আমরা আজকে হচ্ছে আইএলসের সিরিজ যেই 16 সেটা টেস্ট ওয়ানের প্যাসেজ রিডিং প্যাসেজ ওয়ান আমরা হচ্ছে এখন পড়ে পড়ে বোঝানোর চেষ্টা করব। আমরা হয়তো অর্ধেকটা পড়ব, পুরোটা আইএলস প্যাসেজগুলো অ্যাকচুয়ালি বড় থাকে। বেসিক্যালি দিস অ্যারেঞ্জমেন্ট অর দিস ভিডিও ইজ ফর দ্য আইএলস ক্যান্ডিডেটস হু আর রিয়েলি উইক ইন বেসিক, যাদের বেসিক দুর্বল তাদের জন্য। আই হোপ রাইট নাও আমার আমার ভয়েস ক্লিয়ার খুব সম্ভবত। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করেন এবং হচ্ছে কমেন্ট করে জানান যে হচ্ছে ইজ এভরিথিং ওকে অর নট। সব কিছু ঠিক আছে স্যার, ওকে ফাইন। আচ্ছা, সো আমরা যেটা বললাম আজকে হচ্ছে আইএলসের যেই আইইএলটিএস বলি আমরা এটাকে, আইইএলটিএস, এই যে সিরিজটা, এটার 16 সিরিজের আপনার টেস্ট ওয়ান এবং প্যাসেজ ওয়ান এইটা আমরা হচ্ছে প্যাসেজ ওয়ানটা এই ইয়াটা নিয়ে আমরা এটা একটু পড়বো এবং আপনাদেরকে বুঝায় পড়বো, যাতে করে আপনারা ইংলিশটা শিখতে পারেন। এটা যারা অন্যান্য জবের প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কাজে লাগবে, বিকজ আই উইল ট্রাই টু এক্সপ্লেন দিস প্যাসেজ ইনক্লুডিং অল কাইন্ড অফ সেন্টেন্স স্ট্রাকচারস অ্যান্ড vocabulary as well. ওকে, সো সবাই একটু দ্রুত জয়েন করেন, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আইএলস বেসিক্যালি যারা নতুন প্রিপারেশন নেন তাদের বেসিক প্রবলেমটা বা অ্যাকচুয়াল প্রবলেমটা যে জায়গায় থাকে, ইংলিশ দেখে দেখে পড়ে বুঝতে পারেন না যে এক্স্যাক্টলি আসলে কী বুঝাইছে। অথবা এমন হয় ডিকশনারি থেকে আপনি সার্চ করে আপনি হয়তো বা ভোকাবুলারিগুলোর বাংলা মিনিংগুলো আপনি বের করতে পারেন, বের করে আর বাক্যটা কি বুঝাইছে আলটিমেটলি এটা বোঝেন না। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম অ্যান্ড দ্যাট ইজ হোয়াই এই আয়োজনটা মূলত আমরা স্টার্ট করছি, বা আপনাদেরকে আইএলসের প্যাসেজ বোঝানোর যেই ক্লাসগুলো আমি হচ্ছে অল্প অল্প করে নিব। ওকে, তো আসেন, তাছাড়া প্যাসেজ 3 যেটা অর্থাৎ টেস্ট, প্রত্যেকটা টেস্টের 3টা করে প্যাসেজ থাকে আমরা জানি। প্যাসেজ রিডিং প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 3। 2 নাম্বার এবং 3 নাম্বার প্যাসেজগুলো অনেক কঠিন থাকে। এইটা নিয়ে আমাদের একটা ব্যাচ আছে এবং এটা লাইভ ব্যাচ আসতেছে 25টা ক্লাসের, ওইটাও আমরা শিখব। তার আগে চলেন আমরা স্টার্ট করি। দেখেন কি বলছে, ওয়াই উই নিড টু প্রটেক্ট পোলার বিয়ার্স। আমাদের বলছে কেন আমাদের এই পোলার বিয়ারদের প্রোটেক্ট করা, রক্ষা করা প্রয়োজন। এই টাইটেলটার আন্ডারে বেসিক্যালি আমাদের প্যাসেজটা। তো চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। সো প্লিজ ট্রাই টু ফোকাস অন দ্য ক্লাস সো দ্যাট ইউ ক্যান গেট দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দিস প্যাসেজ। দেখেন, polar bears are being increasingly threatened by the effects of climate change, but their disappearance could have far-reaching consequences. এখানে একটু খেয়াল করেন, এই যে লেখছে আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন্ড, মূলত হচ্ছে এটা একটা প্যাসিভ ভয়েস। পোলার বিয়ার্স যারা, তারা নিজেকে নিজে থ্রেট করে না, বেসিক্যালি তারা হুমকির মুখে আছে। থ্রেট শব্দটা যে ভার্ভটা, থ্রেট যেই অ্যাডজেক্টিভটা হুমকি, এটাকে আমরা চাইলে ভার্ভে কনভার্ট করতে পারি থ্রেটেন করে। এরকম আরও অসংখ্য আছে, যেমন ওয়াইডেন, ব্রডেন, ব্রাইটেন, এরকমভাবে হোয়াইটেন, রেডেন, এরকম। কমেন্ট করছেন ভাই দিন পর লাইভ আসেন। ভাই কতদিন পর লাইভ আসেন? লাইভের আসলে কোনো ইয়া নেই, যখনই মন চায় সময় পাই তখনই আসি। ওকে, একটু খেয়াল করেন, পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন্ড, এই থ্রেটেন ভার্বটা আমাদের এখানে 3 নাম্বার ফর্মে ব্যবহার করা হয়েছে। এটা একটা প্যাসিভ ভয়েস। কোন টেন্সের প্যাসিভ ভয়েস? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করি? ফর এক্সাম্পল, আমি বললাম যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমি হুমকি দিতেছি না, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে আই এম, যেহেতু হুমকি দেওয়া হচ্ছে চলমান, তাহলে এটা আমার যেহেতু চলমান এবং আমি বুঝতে পারছি এটা প্যাসিভ, কারণ আমি থ্রেট দিলে এটা অ্যাক্টিভ হইতো,
আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, এটা প্যাসিভ। তাহলে তখন আমরা কি করি, কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো সেগুলো বসাই, যেমন এম। তারপর কি করতে হয়, বিং। কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের জন্য এই বিং বসাইতে হয়, আর প্যাসিভ ভয়েসে ভার্বের V3 সবসময় থাকে। তাহলে আম বিং থ্রেটেন্ড, আম বিং থ্রেটেন্ড, আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, এরকম। তাহলে পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন, পোলার বিয়ারকে আর ক্রমাগতভাবে, ক্রমবর্ধমানভাবে, ইনক্রিজিংলি ক্রমবর্ধমানভাবে থ্রেট করা, হুমকি দেওয়া হচ্ছে। কিসের মাধ্যমে, বাই দ্য এফেক্টস। এফেক্টস মানে হচ্ছে প্রভাব, যেটার আরেকটাই হচ্ছে ইমপ্যাক্ট বলি আমরা। ইমপ্যাক্ট মানে হচ্ছে প্রভাব, ওকে, অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এইটার দ্বারা হচ্ছে এটা তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা হুমকি পাচ্ছে, তাদের লাইফ থ্রেটেনিং হচ্ছে। ওকে, বগুড়া থেকে, ওকে ফাইন, যারা জয়েন করতেছেন তারা রেসপন্স করবেন। ওকে, আচ্ছা একটু খেয়াল করেন, বাট কিন্তু দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স, একটু খেয়াল করেন, আমরা একটা শব্দ ভোকাবুলারিতে সবসময় বলি, সেটা হচ্ছে এপিয়ার। এপিয়ার থেকে হচ্ছে ডিসঅ্যাপিয়ার। এপিয়ার মানে উপস্থিত হওয়া, সামনে আসা, প্রকাশ্যে আসা, এটা। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া। আর এখানে ডিসঅ্যাপিয়ারেন্স, আমরা আরেকটা শব্দ আছে এপিয়ার থেকে আসে, সেটা হচ্ছে এপিয়ারেন্স। এপিয়ারেন্স মানে চেহারা বা দৃশ্যমান, এটা কিন্তু নাউন। ডিসঅ্যাপিয়ারেন্স মানে তাদের যে অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটা, অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে তাদের অদৃশ্য হয়ে যাওয়াটা কুড হ্যাভ, থাকতে পারে, ফার রিচিং, অনেক দূর পর্যন্ত পৌঁছায়, ফার রিচিং কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস মানে কি, ফলাফল, হ্যাঁ ফলাফল, অর্থাৎ ইফ কজ এন্ড ইফেক্ট বলি আমরা, এটাকে ইফেক্টও বলতে পারি। কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ইফেক্ট। আমরা একটা শব্দ অনেক জানি, ওই যে ফর এক্সাম্পল কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ বুঝাইতে কনসিকুয়েন্টলি শব্দটা আমরা ব্যবহার করি। তাহলে দেখেন কনসিকুয়েন্সেস মানে এই যে তারা ক্লাইমেট চেঞ্জ দ্বারা অনেক বেশি থ্রেটেন্ড হইতেছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের অস্তিত্ব নিয়ে, তাদের এই যে ডিসঅ্যাপিয়ারেন্সটা, তাদের অদৃশ্য হয়ে যাওয়া, হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এইটার ফার রিচিং কনসিকুয়েন্সেস থাকতে পারে, অনেক দূর পর্যন্ত এটার ফলাফল বা প্রভাব থাকতে পারে, আমাদেরকে এটা বলছে। ওকে, দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড, হ্যাঁ, টু দ্য এক্সট্রিমলি, দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড, তারা কি করে, ইউনিকলি অ্যাডাপ্টেড হয়। অ্যাডাপ্ট মানে কি, খাপ খাওয়ানো। আমরা এটাকে অ্যাডাপ্টেশন পাওয়ার বলি না, অভিযোজন ক্ষমতা, এটাকে বলি। খুব ভালো উদ্যোগ ভাইয়া, ওকে, চট্টগ্রাম থেকে, থ্যাংক ইউ। দেখেন অ্যাডাপ্টেড, দে আর ইউনিকলি, ইউনিক মানে কি, আমরা বলি স্বতন্ত্র, ইউনিকলি মানে স্বতন্ত্রভাবে, অর্থাৎ একেবারেই মানে অন্যদের সাথে মিল নাই, অন্যদের থেকে আলাদা, এটাকে বলে আমরা ইউনিক। এটাকে ইউনিকলি বলা হয়েছে কেন, ভার্ভকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডভার্ব আকারে। ইউনিকলি অ্যাডাপ্টেড টু দ্য এক্সট্রিম কন্ডিশনস, তারা হচ্ছে তারা কিসের সাথে মানায় আনে, দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড টু দ্য এক্সট্রিম কন্ডিশনস, একেবারেই যেগুলা চরম অবস্থা, এরকম সিচুয়েশনে তারা মানায় নিতে পারে, অফ দ্য আর্কটিক সার্কেল। আর্কটিক সার্কেল হতে আমরা ওই যে আর্কটিক অঞ্চল বলি না, যে মহাদেশ বরফে আবৃত, তারা ওই সার্কেলে আপনার হচ্ছে অনেক ইউনিকভাবে, অন্যদের চেয়ে আলাদাভাবে তারা, পোলার বিয়ারের কথা বলতে, বিয়ার্সের কথা বলতেছি। বিয়ার্স মানে কি, ভাল্লুক, ভাল্লুক। এই বিয়ার শব্দটা কিন্তু আবার বহন করা করতে, লালন পালন করা করতে ব্যবহার করা হয়। যেমন আমরা বলি না যে আমি আসলে ভাই তার এই কষ্ট আমি বিয়ার করতে পারবো না, অনেক খরচ, এরকম একটা ব্যাপার। সো ওই বিয়ার হচ্ছে একটা, এটা একই বানান। ওকে, আবার বিয়ার মানে লালন পালন করা, এটা বোঝায়। এখন খেয়াল করেন, আর কিন্তু ওয়ার দ্য টেম্পারেচার ক্যান রিচ -40°C, ওয়ার মানে যেখানে, এই ওয়ার দ্বারা কাকে বোঝাইছে, এইটাকে বোঝাইছে, এটা সম্পর্কে তথ্য দিচ্ছে, যেখানে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা ক্যান রিচ পৌঁছাইতে পারে, কততে পৌঁছাইতে পারে, -40°তে পৌঁছাইতে পারে, আমাদেরকে এই কথাটা বলছে। ওকে, সো উইল গো ফর দ্য নেক্সট স্লাইড, হুইচ ইজ এটা। ওয়ান রিজন ফর দিস, এটা আমার পুরোটা সাবজেক্ট, এইটার জন্য একটা কারণ হইতেছে, অর্থাৎ এইটা কোনটা, ওই যে তারা আপনার কি বলে এটাকে, এই অনেক এক্সট্রিম কন্ডিশনেও তারা কি করতে পারে, নিজেদেরকে মানায় নিতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, এবং যেখানে এক্সট্রিম কন্ডিশন বলতেছে ওয়ার টেম্পারেচার ক্যান রিচ -40°C, টেম্পারেচার -40°C পর্যন্ত পৌঁছাইতে পারে।
এমন সিচুয়েশনে তারা কেন অ্যাডাপ্ট করতে পারে, ওয়ান রিজন, একটা কারণ ফর দিস, এইটার জন্য একটা কারণ ইজ হচ্ছে দ্যাট যে দে হ্যাভ আপ টু 1 সেন্টিমিটার্স অফ ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন। আন্ডারনিথ মানে হচ্ছে নিচে, নিচে মানে ভিতরের দিকে, নিচে বুঝাইতে আন্ডারনিথ দেয়ার স্কিন, তাদের চামড়ার নিচে 11 সেন্টিমিটার পর্যন্ত ফ্যাট থাকে, চর্বি থাকে। দে হ্যাভ আপ টু মানে পর্যন্ত, আপ টু, ওকে, পর্যন্ত, তাহলে 11 সেন্টিমিটার পর্যন্ত ফ্যাট থাকে। এইটা হচ্ছে একটা কারণ কেন তারা এক্সট্রিম কন্ডিশনে, আর্কটিক সার্কেলের যেখানে বরফে আচ্ছাদিত আপনার টেম্পারেচারটা থাকে -40°C, ওই সিচুয়েশনে হাউ দে ক্যান কোপ আপ উইথ দ্য সিচুয়েশন। এটার একটা কারণ হচ্ছে, ওয়ান রিজন ইজ দ্যাট যে দে হ্যাভ আপ টু 1 সেন্টিমিটার অফ ফ্যাট আন্ডারনিথ দ্য স্কিন। হিউম্যানস উইথ দিস কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোস টিস্যু, অর্থাৎ অ্যাডিপোস টিস্যু বলতে এক্স্যাক্টলি বোঝাইতেছে চর্বিটার কথা বলতেছে এখানে। কম্পারেটিভ লেভেলস অর্থাৎ তুলনামূলকভাবে এই একই লেভেলের আমাদের বলতেছে উড বি কনসিডার্ড। মানুষের ক্ষেত্রে এই যে ইয়াটা সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে তুলনা করা হইতো, মূলত কনসিডার্ড বিবেচনা করা হইতো ওবিজ। ওবিজ মানে হচ্ছে আপনার অস্বাভাবিক মোটা, যেটাকে আমরা নাউন হিসেবে ওবিজিটি বলি, ওবিজিটি, কেউ অনেক বেশি মোটা হইলে। এবং উড বি লাইকলি টু সাফার, এবং তারা লাইকলি মানে এখানে বোঝায় সম্ভাবনা, উড বি লাইকলি টু সাফার, এবং তারা কি করতো, ভুগতো ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ, অর্থাৎ ডায়াবেটিস থেকে এবং হৃদরোগে ভুগতো। অর্থাৎ এটা দ্বারা বোঝাইছে এই যে ভাল্লুকদের 11 সেন্টিমিটার পর্যন্ত ফ্যাট থাকে, এই ফ্যাটটা যদি মানুষের থাকতো তাকে ওবিজ হিসাবে নির্ণয় করা হইতো, ওবিজ হিসাবে কাউন্ট করা হইতো। অ্যাট দ্য সেম টাইম সে হচ্ছে ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ হচ্ছে সাফার করতো, উড বি লাইকলি টু সাফার, সাফার করার একটা সম্ভাবনা ছিল যে কিসে, ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজে। ইয়াচ তবুও দ্য পোলার বিয়ার্স এক্সপিরিয়েন্সেস নো সাচ কনসিকুয়েন্সেস, তবুও পোলার বিয়াররা কিন্তু মাগার এই ধরনের কনসিকুয়েন্সেস কি করতেছে না, আপনাদের এক্সপিরিয়েন্স করছে না, অর্থাৎ তারা এই ধরনের সম্মুখীন হচ্ছে না, মুখোমুখি হচ্ছে না, এইটা আমাদেরকে বলছে। ওকে, আচ্ছা, এবার আপনাদেরকে এক দুটো কোয়েশ্চেন করবো আমি, একটু খেয়াল করেন। 2014 স্টাডি, একটা 2014 সালের স্টাডি, যে স্টাডিটা করেছে বাই সিপিং লিউ অ্যান্ড হিজ কলিগস, তার কলিগদের দ্বারা করা হয়েছে। একটু খেয়াল করেন, এখানে শেডস বলছে, শেডস লাইট, লাইট, শেডস লাইট মানে হচ্ছে আলো নির্গত করা, আলো নির্গত করা, শেডস লাইট, এটা মূলত শেড লাইট। শেডস অ্যাসটা হয়েছে কেন, বেসিক্যালি আমার কলিগস কিন্তু আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট কি, 2014 স্টাডি। এই স্টাডি সম্পর্কে একটা ইনফরমেশন এক্সট্রা দিছে। এই স্টাডিটা কাদের দ্বারা করা হয়েছে, সি পিংলিউ অ্যান্ড তার কলিগসদের দ্বারা এই স্টাডিটা করা হয়েছে। মূলত সাবজেক্ট হচ্ছে 2014 স্টাডি শেডস আ লাইট, একটা আলো নির্গত করে অন দিস মিস্টারি, অন দিস মিস্টারি, এই যে রহস্যটা, মিস্টারি মানে কি, রহস্য, এই রহস্যটার উপর মূলত হচ্ছে একটা আলো দিছে, অর্থাৎ বেসিক্যালি বোঝাইতেছে এই স্টাডিটা এই রহস্য সম্পর্কে একটা ইনফরমেশন তুলে আনছে। স্যার কুড়িগ্রাম থেকে করতেছে, কুমিল্লা থেকে করতেছে ক্লাস। ফাইন, যারা জয়েন করতেছেন একটু জানান কোথা থেকে আপনারা আমার এই আইএলসের ক্লাসটা করতেছেন। আজকে আমরা কি পড়তেছি, আইএলস রিডিং প্যাসেজ, আইএলস সিরিজের 16 সিরিজের টেস্ট 1 প্যাসেজ 1। ওকে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। আইএলসের আনসারগুলো যেটা হয়, প্যাসেজটা যদি কুইকলি আপনি বুঝতে পারেন, ইউ ক্যান গেট দ্য হোল আইডিয়া অফ দ্য প্যাসেজ, ইট উইল বি মাচ ইজিয়ার ফর ইউ টু ফাইন্ড আউট দ্য আনসার্স ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে কোয়েশ্চেনের আনসারগুলো বের করা অনেক বেশি ইজিয়ার হবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ নো অল্টারনেটিভ উইদাউট ক্রিয়েটিং অর মেকিং আ হ্যাবিট অফ রিডিং ইংলিশ। ইংলিশ পড়ার অভ্যাস তৈরি করার কোনো বিকল্প নাই। সো আমি আপনার ওই অভ্যাসের জার্নিটাকে আই ওয়ান্ট টু মেক ইট ইজিয়ার ফর ইউ, আমি ওই জার্নিটাকে সহজ করে দিতে চাই এই ক্লাসগুলোর মাধ্যমে। ওকে, যারা জয়েন করতেছেন আই ওয়ান্ট টু রিকোয়েস্ট যে কোথা থেকে ক্লাস করতেছেন একটু জানাবেন। যারা ক্লাস করতেছেন কোথা থেকে ক্লাস করতেছেন কমেন্টে জানাবেন।
একটু এত রাত্রে ক্লাস কোন কোন জেলা থেকে কারা করতেছেন এটা জানতে ভালো লাগবে। ওকে, দেখি কারা কারা কোন জেলার বেশি আছেন কম আছেন। কি খাগড়াছড়ি থেকে ক্লাস করতেছে, ওরে বাবা, দ্যাটস ভেরি ফাইন, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ যে আপনি এত দূর থেকে ইউ আর হোয়াট ক্যান সে ওয়াচিং মাই ক্লাসেস। ওকে, দেখেন তারপর দেখেন কি বলছে, দে কম্পেয়ার্ড দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বেয়ার্স উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম আ ওয়ার্মার ক্লাইমেট, দ্য ব্রাউন বিয়ার্স। এই কথার অর্থ কি বলছে, দে কম্পেয়ার্ড, তারা তুলনা করেছিল, দ্য জেনেটিক স্ট্রাকচার, জন্মগত জিনগত যে স্ট্রাকচার বলতেছে, জন্মগত যেই গঠন আকৃতি অফ পোলার বিয়ার্স, পোলার বিয়ারের গঠন আকৃতি কার সাথে কম্পেয়ার করছে, কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট। দ্যাট দ্বারা এখানে কি বুঝাইছে, এটা একটা কনফিউশন থাকতে পারে, একটু খেয়াল করেন। এখানে পোলার বিয়ারের অফ পোলার বিয়ার্স, কি অফ পোলার বিয়ার্স, দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স। এই সেম জিনিসটাই আবার তার ক্লোজেস্ট রিলেটিভ সম্পর্কে বলে নাই, আবার রিপিট না করার জন্য এটা ব্যবহার করছে, যে দ্য জেনেটিক স্ট্রাকচার অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস। এই দ্যাট দ্বারা বোঝাইতেছে দ্য জেনেটিক স্ট্রাকচার। তো এইটাকে রিপিট না করার জন্য আমরা দ্যাট এবং দোজ ব্যবহার করি। এটা যদি জেনেটিক স্ট্রাকচারস থাকতো প্লুরাল ফর্মে, দেন আমরা এটা ব্যবহার করতাম দোজ অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস, দোজ অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস। ওকে, তাহলে ফ্রম আপনি একটু রেসপন্স করবেন, কোথা থেকে আসছেন, কে কোথা থেকে ক্লাস করতেছেন, একটু রেসপন্স করবেন, তাহলে আপনারা যে আছেন ক্লাস দেখতেছেন অনেকে, এটা বোঝা যাবে আর কি, যেহেতু ক্লাসটা অনলাইনে হচ্ছে। ওকে ফাইন, দেখেন তাহলে দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম আ ওয়ার্মার, ফ্রম তাদের এই যে ক্লোজেস্ট রিলেটিভস আছে যারা কোথা থেকে, ওয়ার্মার, এই যে ওয়ার্ম থেকে আসছে, ওয়ার্ম মানে হচ্ছে গরম উষ্ণ, হ্যাঁ, ক্লাইমেট জলবায়ু। পোলার বিয়ার হচ্ছে বেসিক্যালি আপনার থাকে হচ্ছে শীত প্রবণ অঞ্চলে, আর্কটিক সার্কেলে, যেখানে -4°C তাপমাত্রা থাকে। তার সাথে তার একটা ক্লোজেস্ট রিলেটিভসের সাথে আপনার তাদের যে জেনেটিক স্ট্রাকচার, এটাকে কম্পেয়ার করছে এই স্টাডির মাধ্যমে, কম্পেয়ার করছে যেই তার ক্লোজেস্ট রিলেটিভটা ওয়ার্মার যে ক্লাইমেট সেখান থেকে আসছে, সেটার নাম হচ্ছে দ্য ব্রাউন বিয়ার্স। ওকে, ব্রাউন বিয়ার্স, এটা হচ্ছে পোলার বিয়ার্স, এটা হচ্ছে ব্রাউন বিয়ার্স। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এই যে এই শব্দটা ব্যবহার করলে এই জায়গায় আমরা এটা অবশ্যই জানি, ডিগ্রির ক্ষেত্রে আমরা পড়ি যে আপনার একটা ওয়ার্ডের একটা অ্যাডজেক্টিভের 3টা ফর্ম থাকে, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এরকম বলি। তারপর ধরেন ফর এক্সাম্পল স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট বলি। ওকে, আর যেগুলার এই ফর্মটা না থাকে সেটা আমরা মোর দিয়ে বলি, যেমন বিউটিফুল, মোস্ট বিউটিফুল, অথবা ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, এরকম করে আমরা বলি। ঠিক আছে, তাই এখানে ওয়ার্ম, ওয়ার্মার, ওয়ার্মেস্ট, পরেরটা হয়তো ওয়ার্মেস্ট। ওকে, ব্রাউন বিয়ার, দিস অ্যালাউড দেম টু ডিটারমাইন, এই যে তারা স্টাডিটা করলো এবং কম্পেয়ার করলো, এই জিনিসটা তাদেরকে অ্যালাউড দেম টু ডিটারমাইন মানে মীমাংসা করা, নির্ধারণ করা, এরকম বোঝায়। দ্য জিন্স মানে কি, ওই যে জন্মগত যে একটা ইয়া থাকে, সিকোয়েন্স, একটা সূক্ষ্ম জিনিস থাকে যেটার মাধ্যমে কে কোথা থেকে আসলো, কার বৈশিষ্ট্য কি, এটা বোঝা যায়। জিন্স দ্যাট হ্যাভ অ্যালাউড, যেই জিনটা হ্যাভ অ্যালাউড পোলার বিয়ার্স টু সার্ভাইভ, যেই জিনটা পোলার বিয়ারকে সার্ভাইভ করতে, কোথায়, ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্টস অন আর্থের মধ্যে, অর্থাৎ পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট, এই যে দেখেন টাফেস্ট, একটু আগে যেটা বলছিলাম, ওয়ার্মার, ওয়ার্মেস্ট, টাফেস্ট, দ্য টাফেস্ট এনভায়রনমেন্টস। একটা জিনিস আপনাকে এই জায়গায় ফোকাস করতে হবে, ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট ওয়ান অফ দ্য যখন থাকে, আমার যে নাউনটা থাকে সেটাকে প্লুরাল ফর্মে ব্যবহার করি আমরা, এনভায়রনমেন্টস। যেমন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স বলতে হবে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। আমরা বলতে পারি হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার, না, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স বলতে হবে, ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স, প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে। সো এই যে আপনারা আইএলসের অথবা যে কোনো কিছু রিডিংটা পড়েন, এখানেও কিন্তু রাইটিংয়ের, এখানেও কিন্তু স্পিকিংয়ের সব কিছুই থাকতেছে। সো যেটাই পড়েন না কেন,
একটু কেয়ারফুলি পড়তে হবে, যাতে করে ইট উইল হেল্প ইউ in other sections of your skill of your IELTS exam. ওকে, একটু খেয়াল করেন। তাহলে এই জিনিসটাই, এটা তাদেরকে তারা যে কম্পেয়ার করলো, এই কম্পেয়ারের মাধ্যমে তারা টু ডিটারমিন দ্য জিন্সটাকে নির্ধারণ করতে পারছে, যেই জিনটা তাদেরকে এই পোলার বিয়ারকে আপনার পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশেও টিকে থাকতে আপনার অ্যালাউ করে, টিকে থাকতে সাহায্য করে, এটা আমাদেরকে বলছে। ওকে ওকে, দেখেন, লিউ and his colleagues found the polar bears had a gene known as APOB. এটা একটা জিনের নাম, যেটা known as মানে কি, পরিচিত। পোলার বিয়াস had a gene। আচ্ছা, তাদের এখানে কি আছে বলছে, পোলার বিয়াস had a gene, একটা কি আছে, জিন আছে। এই হ্যাডটা কোথা থেকে আসছে, হ্যাভ থেকে আসছে। হুইচ রিডিউসেস লেভেলস অফ, যেটা কমাই দেয়, এই জিনটা আপনার মতো কমাই দেয়, কি কমাই দেয়, লেভেল, মাত্রা। কি মাত্রা, ল ডেন্সিটি লিপোপ্রোটিনস, যেটাকে সংক্ষেপে করে LDLs বলা হয়। এটা সম্পর্কে আবার একটা ইনফরমেশন দিছে এখানে, দেখেন হাইফেনের মাধ্যমে, আ ফর্ম অফ ব্যাড ক্যালোস্টেরল শব্দটা। ওকে, অর্থাৎ একটা খারাপ কোলেস্টেরল বলি আমরা, আ ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল, একটা খারাপ কোলেস্টেরল। এটার নাম হচ্ছে, এটা কোনটা, লো ডেনসিটি লিপোপ্রোটিনস। এই জিনিসটাকে মূলত হচ্ছে কমাই দেয়। কি কমাই দেয়, এই যে পোলার বিয়ারের যে একটা জিন আছে, ওই জিনটা মূলত একটা উপকারী জিন, যেটা হচ্ছে আপনার, এই জিন আবার আলাদিনের জিন না, ঠিক আছে, মাথায় রাখবেন। আমাকে আপনারা উত্তর করতে হবে এখানে ডেনসিটি মানে কি বলছে, ডেনসিটির অর্থ কি, মানে এমনিতে আমরা ডেনসিটি পড়ি না, হ্যাঁ, ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এরকম ডেনসিটি অনেক বেশি, বাংলাদেশের জনসংখ্যার ডেনসিটি অনেক বেশি। এই ডেনসিটি মানে এক্স্যাক্টলি আসলে বাংলায় কি বোঝায়, একটু বলেন। ক্যামব্রিজের বইগুলো যত পড়ি তত নতুন লাগে, পরীক্ষা 1 বছর আগে দিয়েছি। ওকে, from Dhaka. Okay, I joined from Dhaka. I'm a student of your free handwriting batch 5. Thank you so much. ভোলা থেকে আসসালামু আলাইকুম, বগুড়া থেকে ডেমরা, বরিশাল, ঢাকা থেকে ভোলা, নেত্রকোনা, রংপুর, ফার্মগেট, শেরপুর, সাতরিয়া, ভোলা, কুড়িগ্রাম, বগুড়া। এখন এটা কি এখন লাইভ ক্লাস হচ্ছে? হ্যাঁ, এখন এটা রাইট নাও লাইভ ক্লাস হচ্ছে, এটা ফ্রি লাইভ ক্লাস, ইটস ওপেন ফর অল অফ ইউ। ওকে, এই আয়োজনটা আইএলসের যারা বেসিক দুর্বল, যারা পড়ে বুঝতে অসুবিধা হয়, এই আয়োজনটা হচ্ছে তাদের জন্য। আমি এখানে আর অনেক কিছু জিনিস দেখাই দিই, যেমন একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম ওয়ান অফ দার ব্যবহারটা দেখাইলাম, এখানে ওয়ার্মেস্ট ব্যাপারটা বললাম, ব্যাখ্যা করলাম। এর আগে থ্রেটেনের সময় একটা জিনিস ব্যাখ্যা করছি। এই যে এখানে ক্লোজ আছে, ক্লোজার, ক্লোজেস্ট রিলেটিভস। ওকে, ক্লোজেস্ট রিলেটিভস। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম ডেনসিটি মানে এক্স্যাক্টলি কি বোঝায়। আপনারা অনেকেই লিখছেন যে ঘনত্ব বোঝাবে, এক্স্যাক্টলি। আসেন তাহলে, ইন হিউম্যানস, মানব জাতির মধ্যে মিউটেশনস অফ দিস জেন, মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন হওয়া, কোনো কিছু মিশে গিয়ে পরিবর্তন হওয়া, মিউটেশনস অফ দিস জেন আর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ হার্ট ডিজিজ। এই ধরনের জিন যদি মানব জাতিতে থাকে এবং মিউটেশন হয়, এটা আর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড, এটা কিসের সাথে যুক্ত, অ্যাসোসিয়েটেড মানে হচ্ছে যুক্ত, ইনক্রিজ বর্ধমান, রিস্ক ঝুঁকি অফ হার্ট ডিজিজের অর্থাৎ হৃদরোগের ঝুঁকি থাকে, এটা বলছে। পোলার বিয়াস মে দেয়ারফোর মানে এই কারণে, আমরা দেয়ারফোর মানে তাই অর্থে ব্যবহার করি, অথবা এই কারণে ব্যবহার করি, এই কারণে। এখানে আসলে একটা কমা দিলে, কমার ভিতরে রাখলে সবচেয়ে বেটার হইতো। এটা হয়তো ওরা রাখে নাই কেন জানি না, বাট ন্যাচারালি রাইডিংয়ের ক্ষেত্রে কমার ভিতরে রাখে। পোলার বিয়াস মে দেয়ারফোর বি অ্যান ইম্পর্টেন্ট স্টাডি মডেল। পোলার বিয়ার কি হইতে পারে, এই কারণে একটা ইম্পর্টেন্ট স্টাডি মডেল হইতে পারে পোলার বিয়ার, অর্থাৎ মডেল হিসেবে এটাকে আমরা স্টাডি করব। টু আন্ডারস্ট্যান্ড হার্ট ডিজিজ ইন হিউম্যানস, মানব জাতির মধ্যে হার্ট ডিজিজটা বোঝার জন্য
পোলার বিয়ার মূলত হচ্ছে আপনার কি হইতে পারে, একটা স্টাডি মডেল হইতে পারে, অর্থাৎ পোলার বিয়ারকে মডেল হিসেবে নিয়ে আমরা স্টাডি করব, যার ফলে আমরা বুঝতে পারবো যে মানব জাতির হার্ট ডিজিজটা কিভাবে কাজ করে, কি করে না করে, এই জিনিসটা বুঝাইতেছে। ওকে, অনেক রাত হইতেছে, আমরা এইটা বা আরো একটা প্যারাগ্রাফ বুঝাইয়া তারপর আমরা শেষ করব। দেখেন একটু, দ্য জিনোম of the polar bear may also provide the solution for another condition, one that particularly affects our older generation. কি বলছে? older generation, এটা হচ্ছে osteoporosis. Osteoporosis মানে হচ্ছে আপনার, এখানে অবশ্য ব্যাখ্যা আছে, আমি একটু পরে আসতেছি। দ্য জেনোম অফ পোলার বিয়ার, জেনোম মানে ওই জেনোম সিনোমস বা জিনটাকে বোঝাইতেছে। অফ পোলার বিয়ার মে অলসো প্রোভাইড সলিউশন, এটা আপনার সমাধান সরবরাহ করতে পারে, সমাধান দিতে পারে। ফর অ্যানাদার কন্ডিশন, আরও একটা অবস্থার ফলাফল দিতে পারে। ফর অ্যানাদার কন্ডিশনস ওয়ান, যে কন্ডিশন হচ্ছে কন্ডিশন ওয়ান, যেটা হচ্ছে মানে ওই একটা কন্ডিশনের কথা বলতেছে। দ্যাট পার্টিকুলারলি, যে কন্ডিশনটা বিশেষভাবে, পার্টিকুলার আমরা বলি নির্দিষ্ট বুঝাইতে, পার্টিকুলার নির্দিষ্ট করে বা বিশেষভাবে এফেক্টস আক্রমণ করে। একটু খেয়াল করেন, ইফেক্ট আর এফেক্টের মধ্যে আমরা অনেক সময় কনফিউশন হয়ে যাই, আমরা কনফিউজড হয়ে যাই। বেসিক্যালি ইফেক্ট আমরা বলি হচ্ছে যে ফলাফল, ইফেক্ট একটা ফলাফল, এফেক্ট হচ্ছে ভার্ব, ভার্ব আক্রান্ত করা, প্রভাবিত করা যাচ্ছে এফেক্ট। আর এফেক্ট মানে হচ্ছে ফলাফল বোঝায়। যেমন আমি বলি যে দেয়ার ইজ অ্যান ইফেক্ট, অ্যান ইফেক্ট, ইফেক্ট হচ্ছে নাউন আকারে ব্যবহার করি আমরা, ইফেক্ট। ওকে, সো আজকে থেকে যেন কনফিউশন না থাকে। এফেক্টস আর ওল্ডার জেনারেশন, যেটা আমাদের আগের জেনারেশনকে কি করতো আপনার, এই যে ওল্ড থেকে আসছে ওল্ডার, তারপরে হচ্ছে ওল্ডেস্ট জেনারেশন। অস্টিওপোরোসিস, এটা একটা হাড়জনিত সমস্যা, হাড়ের যদি ঘনত্ব ডেনসিটি কম থাকে, ওই সমস্যাটাকে বলা হয় অস্টিওপোরোসিস। এই বাক্যটা একটু বুঝা রাখেন, কাজে লাগতে পারে, একটু শব্দটা বুঝে রাখেন। দিস ইজ আ ডিজিজ, এটা একটা রোগ, ওয়ার, যেখানে এই যে ব্যাখ্যা করতেছে, বোনস শো রিডিউস ডেনসিটি। আপনার বোনস মানে কি, বোন মানে হচ্ছে হাড়, হাড় কি দেখায়, রিডিউসড মানে একবারে নিম্ন, মানে কম, হ্রাসপ্রাপ্ত ডেনসিটি ঘনত্ব থাকে। ইউজুয়ালি কজড বাই ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ, অপর্যাপ্ত এক্সারসাইজ, পর্যাপ্ত এক্সারসাইজ না করার কারণে এটা হয়। ইউজুয়ালি কজড বাই, কি কারণে হয়, আপনার এক্সারসাইজ কারণে। তাছাড়া রিডিউসড ক্যালসিয়াম, অর্থাৎ আপনার এখানে খেয়াল করেন ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতেছে, রিডিউস ভার্বের, রিডিউস ডেনসিটি, রিডিউস ক্যালসিয়াম। এটার কারণটা কি, কারণ ভার্বের 3 নাম্বার ফর্ম বেশিরভাগ সময়ে অ্যাডজেক্টিভের মতন কাজ করে। ধরুন আমি বললাম হচ্ছে ব্রোকেন হার্ট, তাহলে আমরা যে ব্রোকেন, ব্রোকেন। আবার আরেকটা দেখেন যে ফলেন ইকোনমি, অথবা ওয়েল ডেকোরেটেড, অথবা ওয়েল অর্গানাইজড প্রোগ্রাম। তাহলে অর্গানাইজ থেকে অর্গানাইজড, ভার্বের 3 নাম্বার V3 ব্যবহার করার মাধ্যমে আমি একটা নাউন সম্পর্কে আই এম প্রোভাইডিং সাম ফিচার্স অফ ইনফরমেশন রিগার্ডিং আ নাউন। হ্যাঁ, ফর এক্সাম্পল এই যে বললাম ফলেন ইকোনমি, ইকোনমিটা হচ্ছে নাউন, ইকোনমি সম্পর্কে একটা ইনফরমেশন দিছি, ফলেন ভার্ব দিয়ে। সেম গোষ্ঠী এখানে রিডিউস ভার্বটা দিয়ে, রিডিউসড ক্যালসিয়াম, অর্থাৎ যেই ক্যালসিয়ামটা কম, অলরেডি কম থাকে ইনটেক, ক্যালসিয়াম কম নেওয়ার কারণে। অর আপনার ফুড স্টারভেশন, স্টারভেশন মানে কি, ক্যালসিয়ামের অভাব, অস্থির ভঙ্গুর হয়ে যাওয়া। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন আপনারা, এইটার অর্থটা লিখে পাঠান তো দেখি। স্টারভেশন, স্টারভেশন মানে কি, এটার একটা ভার্ব ফর্ম, স্টার্ভ নামে একটা ভার্ব আছে, স্টার্ভ। আমি অর্থটা এখন বলবো না, এটা থেকে আসছে স্টারভেশন। স্টারভেশন অর্থ কি একটু আপনারা চ্যাট বক্সে লিখে পাঠান দেখি।
ভেরি ভেরি ইফেক্টিভ ক্লাস ফর আইএলস স্টুডেন্টস। অনেক টাকা পয়সা আইএলসের কোচিংয়ের পিছনে খরচ করে এইরকম কেউ কেউ বোঝাই দেয় না, সেলুট বস অনাহার। ওকে ফাইন, যেটা বললাম স্টারভেশন। স্টার্ভ মানে হচ্ছে আপনার আমরা যেটা বলি স্টার্ভ মানে হচ্ছে ক্ষুধার্ত থাকা, এটা হচ্ছে ভার্ভ, ক্ষুধার্ত থাকা। আর স্টারভেশন মানে অনাহার ক্ষুধা, এটাকে বোঝায়। তাহলে ফুড স্টারভেশন অর্থাৎ খাদ্যের অভাব বা অনাহারে থাকাকে আমরা এটা বলতে পারি। দ্যাট মিনস আপনাকে কি বোঝাইছে, আমাদের ওল্ডার এই যে এইখান থেকে বাক্যটা পুরোটা আসছে যে পোলার বিয়ারের যে জিনোমটা আছে, এই জিনোমটা আপনার আরেকটা কন্ডিশনের জন্য সলিউশন হিসেবে কাজ করে। সেটা কি? সেটা হচ্ছে পার্টিকুলারলি এটা ওল্ডার জেনারেশনকে আক্রান্ত করেছিল, এফেক্টস আক্রান্ত করে। সেটা হচ্ছে ওল্ডার জেনারেশন মানে কি, আমাদের বৃদ্ধদেরকে আক্রান্ত করে। সেটা হচ্ছে ওইটার নাম কি, কি দিয়ে আক্রান্ত করে? অস্টিওপরোসিস। এইটা সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে। এটা হচ্ছে এমন একটা রোগ যেটা মূলত হচ্ছে হাড়ের ডেনসিটি কমের কারণে হয়। মানে ওইটা হচ্ছে আপনার মূলত বোনের ডেনসিটি কম থাকে, এটাই হচ্ছে একটা রোগ। রোগটার নাম হচ্ছে অস্টিওপরোসিস। ওকে, এবং এইটা মূলত হয় কেন এখানে বলেছে ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ, রিডিউস ক্যালসিয়াম ইনটেক অ্যান্ড ফুড স্টারভেশন। কম ক্যালসিয়াম খাইলে নিলে এবং হচ্ছে এক্সারসাইজ ঠিক মতো না করলে, অ্যাট দ্য সেম টাইম আরও একটা কারণ থাকতে পারে, হচ্ছে ফুড স্টারভেশনের কারণে হইতে পারে। ওকে ফাইন, so I think so far you have understood, you have got my point. আমরা আজকে এই লাইনটা দিয়ে শেষ করতে পারি, এই প্যারাটা দিয়ে। বোন টিস্যু ইজ কনস্ট্যান্টলি, কনস্ট্যান্ট মানে কি স্থির, আর কনস্ট্যান্টলি মানে এখানে আসলে ক্রমাগতভাবে আমরা বলি বিং রিমডেলড। বোন টিস্যুকে রিমডেল হিসেবে তো নেওয়া হচ্ছে আর কি। এটা হচ্ছে মডেল থেকে আসছে, রিমডেল। এটা কোন টেন্স? এটা মূলত পেসিভ ভয়েসে করা হয়েছে। এম ইজ আর বিং প্লাস V3 আমরা এটাকে বলি বাক্য তৈরি করার জন্য। ওকে, আমি যদি বলি হচ্ছে একটা আইন তৈরি করা হচ্ছে, একটা আইন তৈরি করা হচ্ছে, আইন তৈরি করা মানে ফর্মুলেট করা, তাহলে আ ল তৈরি করা হচ্ছে চলমান, কিন্তু আইন নিজেকে নিজে তৈরি করতে পারে না, দ্যাট মিনস প্যাসিভ। তাহলে দ্য ল ইজ বিং ফর্মুলেটেড, a law is being formulated, a law is being formulated. ওকে, সেইটাই বোন টিস্যু ইজ কনস্ট্যান্টলি, ক্রমাগতভাবে বিং রিমডেলড, রিমডেল হিসেবে এটাকে নেওয়া হচ্ছে। মিনিং, এটার মানে কি? মিনিং দ্যাট, এটা বোঝায় যে বোন ইজ অ্যাডেড অর আপনার রিমডেল মানে হচ্ছে শেপ দেওয়া আর কি, মডেল করা, আকৃতি দেওয়া এরকম। এটার মানে হচ্ছে আপনাকে বোঝাইতেছে অ্যাড করা হয়। ইজ অ্যাডেড এটাও কিন্তু একটা পেসিভ ভয়েস। বোন ইজ অ্যাডেড অর রিমুভড, পেসিভ ভয়েস। কোন টেন্সের পেসিভ ভয়েস কেউ একজন বলতে পারবেন? দেখি কমেন্ট বক্সে জানান। এই যে দ্য বোন ইজ অ্যাডেড, আমি যদি বলি আমাকে ওই অনুষ্ঠানে প্রায় ইনভাইট করা হয়, আই এম অফেন ইনভাইটেড ইন দ্যাট ইভেন্ট। আই এম অফেন ইনভাইটেড, আই এম ইনভাইটেড বলতেছি, আই এম ইনভাইটেড, এম প্লাস V3 এরকম। তাহলে এটা হচ্ছে এম ইজ আর প্লাস V3 ব্যবহার করা হয়েছে। দ্য বোন ইজ অ্যাডেড অর রিমুভড, বোন ইজ অ্যাডেড অর বোন ইজ রিমুভড। এটা কোন টেন্সের পেসিভ ভয়েস একটু বলতে পারবেন? দেখি বলতে পারেন কি না। আপনারা সবাই কমেন্টে জানান, আমি আসতেছি। এর মানে হচ্ছে এই রিমডিউলটা মানে কি, মিনিং মানে বুঝাইতেছে যে বোন অ্যাড করা হয় অথবা রিমুভ করা হয় ডিপেন্ডিং অন, ডিপেন্ড অন মানে নির্ভর করে, কিসের উপর নির্ভর করে? নিউট্রিয়েন্ট অ্যাভেইলেবিলিটি। নিউট্রিশন যেটা বলি আমরা, নিউট্রিশনের এটাকে নিউট্রিয়েন্ট বলা হয়। নিউট্রিশনের যে উপাদানগুলা, ওই উপাদানগুলার অ্যাভেইলেবিলিটি সহজলভ্যতার উপর নির্ভর করে। হ্যাঁ, কতটুকু আছে কতটুকু নাই এটার উপর নির্ভর করে। একজন অলরেডি পাঠাইছেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের, না হয় নাই, প্রেজেন্ট ইনডেফিনিট। কন্টিনিউয়াসের হইলে কি হইতো? দ্য বোন ইজ বিং অ্যাডেড অর রিমুভড,
বোন ইজ বিং অ্যাডেড, বোনকে কি করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে, ওইটার অর্থ দিয়ে এরকম। আর এখানে অর্থ হচ্ছে বোন যুক্ত করা হয় অথবা রিমুভ করা হয়, বাতিল করা হয়, বাদ দেওয়া হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। ওকে, নাম জানা জরুরি না, ব্যবহার জানা জরুরি। তারপরেও জাস্ট অর্থটা বোঝার জন্য, অর্থ বুঝতে হলে ওইটা জানা জরুরি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নামগুলা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের অর্থটা কিভাবে শেষ হয়, করা হয়, যাওয়া হয়, খাওয়া হয়। কন্টিনিউয়াসের করা হচ্ছে, যাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, এরকম বোঝানো হয়, তাই না? ওকে, দেখেন তাহলে এখানে বলতেছে যে অ্যান্ড দ্য স্ট্রেচ, অর্থাৎ যে চাপটা, দ্যাট দ্য বোন ইজ আন্ডার, যেই চাপের মধ্যে বোন আছে, হাড়টা আছে, সেইটার উপর নির্ভর করে মূলত হচ্ছে আপনার বোন টিস্যু কি করা হয়, রিমডেল করা হয়, কখনো অ্যাড করা হয়, কখনো আপনার বাদ দিয়ে দেওয়া হয়। ফিমেল পোলার বেয়ার্স হাউভার, যাই হোক, হাউভার বেসিক্যালি আমরা ব্যবহার করি প্রসঙ্গ চেঞ্জ করার ক্ষেত্রে। আমি এতক্ষণ আলোচনা করছি বোন নিয়ে, এবার আমি এটাকে প্রসঙ্গ চেঞ্জ করে অন্য আরেকটা জায়গায় যাইতে যাচ্ছি বা অন্য আরেকটা আলোচনায় ঢুকতে যাচ্ছি। তাহলে এখানে হাউভারটা এখানেও ব্যবহার করতে পারবেন। অনেক সময় হাউভার এখান থেকে স্টার্ট হয়, হাউভার, হাউভার কমা দিয়ে ফিমেল পোলার বেয়ার্স আন্ডারগো, তারা যায়, এক্সট্রিম কন্ডিশনস, তারা জটিল, তারা অনেক চরম অবস্থার মধ্যে দিয়ে যায়, ডিউরিং এভরি প্রেগনেন্সি, তারা যখন বাচ্চা প্রসব করে ওই সময়টায়, বাচ্চা ধারণ করে ওই সময়টা তারা অনেক এক্সট্রিম কন্ডিশনের মধ্যে দিয়ে যায়। ওয়ান্স অটাম কামস অ্যারাউন্ড, একবার যখন কি আসে, অটাম আসে, অটাম মানে কি, হেমন্তকাল বলি সম্ভবত, তাই না? স্প্রিং মানে বসন্ত। দিস ফিমেলস, এই ফিমেল বেয়ার্সগুলা উইল ডিগ ম্যাটারনিটি ড্যান্স, ডিগ মানে খনন করা, ম্যাটারনিটি মানে মাতৃত্বকালীন, ড্যান মানে গর্ত, আবাসস্থল, অর্থাৎ আপনার ওই মাটির নিচে যেটা গর্ত করা হয় পশু বা বিভিন্ন পশু থাকার জন্য, একে ড্যান বলি আমরা, আস্তানা, গর্ত, ঘর, এরকম বোঝানোর জন্য। দেয়ার ড্যান্স ইন দ্য স্নো, ওই বরফের মধ্যে কি করে, আপনার ড্যান খুঁড়ে। অ্যান্ড উইল রিমেন দেয়ার থ্রু আউট দ্য উইন্টার, পুরো উইন্টার জুড়ে তারা হচ্ছে সেখানে সে থাকে। বোথ বিফোর অ্যান্ড আফটার দ্য বার্থ অফ দেয়ার কাবস, তারা বিফোর অ্যান্ড আফটার দ্য বার্থ অফ দেয়ার কাব মানে হচ্ছে এখানে বাচ্চাকে বোঝাইতেছে, ছোট ছোট শাবককে বলা হয় কাব, শাবক। দেখেন তার মানে আমরা প্রসঙ্গ থেকে সরে আসছি, সরে এসে আমরা ফিমেল বেয়ার্স নিয়ে এখন কথা বলতেছি যে ফিমেল ডিয়াররা অনেক এক্সট্রিম কন্ডিশনে প্রেগনেন্সির সময়ে যায়, যখন অটাম সময়টা আসে তখন তারা আপনার ম্যাটারনিটির ডেনটা খুঁড়ে সেখানে পুরো উইন্টার জুড়ে থাকে, এবং এটা তারা কতক্ষণ থাকে, তাদের বাচ্চা জন্ম দেওয়া আগে এবং পরে পুরো সময়টা জুড়ে থাকে, ওইখানে থাকে, আমাদেরকে এটা বলছে। ওকে, লাস্ট আজকের আলোচনা এখানে এন্ডিং করব আমরা এখানে, কারণ আলোচনাটা এখানে একটা শেষ হবে, এখানে একটা সুন্দর এন্ডিং আসবে। কি বলছে একটু দেখি আমরা। দিস প্রসেস রেজাল্টস ইন, এই প্রসেসটা ফলাফল হিসেবে কি দেয়, অ্যাবাউট 6 months অফ ফাস্টিং। এই প্রসেসটার মধ্যে ফলাফল হিসেবে, প্রসেসটা যদি ফলো করতে হয়, ফলাফল হিসেবে কি আছে, রেজাল্ট ইন মানে কি, রেজাল্ট ইন মানে ফলশ্রুতিতে, ইন অ্যাবাউট, রেজাল্ট ইন কিন্তু একসাথে ব্যবহার করা হয়, রেজাল্ট ইন ফলাফল হিসেবে, অ্যাবাউট 6 months অফ ফাস্টিং, ফাস্টিং মানে ক্ষুধার্ত থাকা, 6 মাস ক্ষুধার্ত থাকে, ওয়ার দ্য ফিমেল বেয়ার্স হ্যাভ টু কিপ দেমসেলফ অ্যান্ড দেয়ার কাবস অ্যালাইভ, যেখানে ফিমেল বেয়ার হ্যাভ টু মানে অবশ্যই বোঝায়, আমরা হ্যাভ টুর ব্যবহার জানি, হ্যাভ টু মানে অবশ্যই। যেমন আমি যদি বলি আমাকে এই ক্লাসটা নিতে হবে, I have to conduct the class, I have to conduct the class, এটাই বলতেছে যে have to keep themselves, তাদের নিজেদেরকে কি করতে হবে, নিজেদের themselves and their cubs, তাদের বাচ্চাদের alive রাখতে হবে। মূলত শব্দটা হচ্ছে keep alive, অর্থাৎ আপনার জীবিত রাখা। ডিপ্লেট মানে হচ্ছে খালি করা, শূন্য করা অর্থে ব্যবহার করেছে ডিপ্লেট, এটা একটা ভার্ব, এটা থেকে আছে ডিপ্লেটিং। এখন কিভাবে অ্যালাইভ রাখবে, এটার কি প্রসেস রাখবে, ডিপ্লেটিং দেয়ার ওন ক্যালসিয়াম, তাদের নিজস্ব ক্যালসিয়াম কি করে শূন্য করে দিয়ে, খালি করে দিয়ে, অ্যান্ড ক্যালোরি রিজার্ভস,
তাদের যে রিজার্ভ আছে ক্যালোরির সেইটাকে খালি করে দিয়ে তারা মূলত হচ্ছে তাদের ইয়াকে জীবিত রাখে, নিজেদের এবং তাদের বাচ্চাদেরকে জীবিত রাখে। ডিসপাইট দিস, তা সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, আমি বলি না যে আমি অসুস্থ থাকা সত্ত্বেও বা ব্যস্ত থাকা সত্ত্বেও তোমাকে সময় দিয়েছিলাম, অসুস্থ থাকা সত্ত্বেও আমি ক্লাসটি কন্ডাক্ট করেছিলাম, অসুস্থ থাকা সত্ত্বেও আমি পরীক্ষায় উপস্থিত ছিলাম, এই সত্ত্বেওর জন্য আমরা ডিসপাইট ব্যবহার করি অথবা ইনস্পাইট ব্যবহার করি। ইনস্পাইট অফ, ডিসপাইটের পরে কোনো অফ নাই, এটা রিপ্লেসেবল। ইনস্পাইট অফ দিস বলতে পারবো অথবা ডিসপাইট দিস বলতে পারবো। এটা সত্ত্বেও দেয়ার বোনস, তাদের বোনগুলা রিমেন স্ট্রং অ্যান্ড ডেন্স, তাদের হাড়গুলা কি থাকে, শক্ত থাকে এবং ঘন থাকে। ডেন্স, ডেন্সিটি মানে ঘনত্ব, আর ডেন্স মানে হচ্ছে ঘন। দ্যাট মিন্স কি বলছে, এই যে তাদেরকে আপনার পুরো উইন্টার জুড়ে ইয়াতে থাকতে হয়, আপনার ওই গর্তের মধ্যে থাকতে হয়, ড্যানের মধ্যে থাকতে হয়, এই পুরো প্রসেসটা মূলত তাদের 6 মাস ফাস্টিং থাকা লাগে, যেখানে ফিমেল বিয়ার এবং তার বাচ্চাকে অ্যালাইভ করা লাগে, জীবিত থাকা লাগে। কিসের মাধ্যমে জীবিত থাকে, তাদের নিজেদের ক্যালসিয়াম এবং ক্যালোরি রিজার্ভটাকে ডিপ্লিট করার মাধ্যমে তারা জীবিত থাকে বা অ্যালাইভ থাকে। তবুও তা সত্ত্বেও, ডিসপাইট দিস, তা সত্ত্বেও এই যে তারা তাদের নিজেদের ক্যালোরি, নিজেদের ক্যালসিয়াম এটাকে খালি করে ফেলে, তারপরেও তা সত্ত্বেও দেয়ার বোনস রিমেইন, তাদের হাড়গুলা বজায় থাকে। কি বজায় থাকে, স্ট্রং বজায় থাকে, অর্থাৎ স্ট্রং থাকে এটা বলতে পারি, অ্যান্ড ডেন্স এবং ঘন থাকে। আইএলটিএস প্রসেসটা আমরা অর্ধেকটা আজকে পড়লাম। এইভাবে যদি আমরা in this way, if we can read this process by understanding every single things which we help to our speaking as well and at the same time in our writing, তাহলে আমাদের জন্য ব্যাপারটা অনেক উপকার হবে। সো রিডিং পড়ার সময় ভোকাবুলারি এবং রিডিংয়ের লাইনটা কীভাবে লিখছে, গ্রামারের ব্যবহারটা কীভাবে লিখছে একটু খেয়াল করলে এটা কিন্তু আপনাকে আপনার রাইডিংও হেল্প করবে, আমরা স্পিকিংও হেল্প করবে। সো এই হচ্ছে প্যাসেজের অর্ধেকটা, আর অর্ধেকটা আছে। আজকে এতটুকুই থাকুক, আমরা মাঝে মাঝে এমন লাইভ নিয়ে আসব, যারা জবের প্রিপারেশন নেন তাদের জন্য কিন্তু লাইফটা উপকারী হবে। বিকজ এই জায়গায় আই ট্রাই টু focus on different kind of structures to make you understand, and at the same time I try to make you learn or try to teach you some vocabularies which you can use in your daily life and in your writing as well. At the same time you can also use in your speaking. So that's all today. Thank you so much. কাদের কেমন লাগলো ক্লাসটা, এরকম ক্লাস মাঝে মাঝে চান কিনা আপনারা, please comment, let me know in the comment section. I will be really glad if you what can say express your views or express your opinion regarding the class in comment section. Thank you so much. একটু কমেন্ট বক্সে জানাই দেন এরকম ক্লাস চান কিনা, ক্লাসটা কেমন লাগলো একটু দ্রুত জানাই দেন। Okay, so sir, very good class, very good. Thank you so much for your kind comment, for your nice comment as well. So okay, so আপনারা অনেকেই কমেন্ট করতেছেন। আজকের ক্লাস I want to end this class here, and I hope you have enjoyed the class a lot. And of course I will try to conduct this kind of classes frequently so that you can get some knowledge from me what I have already achieved throughout my life journey. আমার পুরো জীবন জুড়ে বা জার্নি জুড়ে যা অর্জন করছি এগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। সো আপনারা ক্লাসে জয়েন করবেন, জয়েন ইংলিশটা পেজটা শেয়ার করবেন, বন্ধুদের কোনো গ্রুপ থাকলে এবং বন্ধুদের কোনো ইয়া থাকলে ওইখানে শেয়ার করবেন। সো আমি আর কথা বাড়াইতে চাই না। I don't want to expand my speech anymore. So I want to end this session here. Thank you so much for your for watching the class and for your kind response throughout the whole class. Thank you so much.